আমি যতটুকু জানি এটা বলছি, এটা আমি গর্ব করে বলছি না, আমি বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে। আমার সারা জীবন আমার অন্তত 5 পুরুষ এই ঢাকা শহরে, কিংবা বেশি 6-7 পুরুষ হবে এই ঢাকায় এবং শাহজাহানপুরে। ঢাকা এবং শাহজাহানপুর, এখান থেকে আমার বাড়ির কোনো সদস্য কোনো রকম ইয়ে হয় নাই, মানে অন্য কোনো জায়গায় যায়নি, মাইগ্রেট করেনি কিংবা যায়ও নি। এখন আমাকে অনেক অনেক সময় অনেক লোক বলছে আমি নাকি ঢাকা শহরে উদ্বাস্ত হয়ে আসছি। শুনতে কেমন লাগে বলেন? কেমন জেদটা লাগে? তো আমি আজকে আমার ছেলেকে একটু ভাবতে বললাম, বাবা আমি তো ওদের কথা জবাবটা দিতে পারি না, তোমরা একটু জবাব দাও না একটু, আমার ভালো লাগে না শুনতে। কারণ আমি বরাবর একটা প্রতিবাদী লোক, বরাবর সারা জীবন প্রতিবাদ করেছি। আপনি জানেন কিনা জানি না, আপনারা অনেকেই জানি, এখানে নিশ্চয়ই সামনে জানবেন 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল, মনে আছে আপনাদের? 2-1 জন থাকতে পারেন। 6 দফা আন্দোলন ছাত্রদের, 69-এ হলো 11 দফা আন্দোলন। আমি কিন্তু 66-তে আন্দোলন করেছি, 69-এ করেছি। আমার জীবনটা প্রতিবাদ প্রতিবাদ করতে করতে এই পর্যন্ত আসছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো শেষ বয়সে এসে আমি প্রতিবাদ করতে পারছি না। পারি করতে, আমাকে সব মুরব্বীরা সবাই বলে আপনি ব্যাপারে কোনো কথা বলেন না। কিন্তু এই সমস্ত বাচ্চা ছেলেপেলে যারা কথাবার্তা বলে, এরা মুরব্বীদের মানে না। আমি একটা কথা বলেছি সেদিন, যে আমাদের 17 বছরে 5 তারিখের পরে 17 বছরে আমরা অনেক লস করেছি, নিঃসন্দেহে অনেক লস করেছি। 5 তারিখের পরে আমাদের একটা পরিবর্তন হয়েছে দেশে। এই পরিবর্তনটা কিন্তু একটা ভালো পরিবর্তন হতে পারত। এই পরিবর্তনটাকে আমি শেষ করে দিয়েছি আমরা। এই পরিবর্তন 5 তারিখের পরে এই দেশে একদল উদ্দেশ্যমূলক বেয়াদব তৈরি করা হয়েছে এই দেশের, বাংলাদেশে। এবং এটা পরিপূর্ণভাবে উদ্দেশ্যমূলক। একটা দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য যা দরকার, এই সরকার আজকের এই সরকার সেটা করে দিয়েছে। আমাকে এই ব্যাপারে হয়তো অনেক কথা অনেকে বলতে পারে, আমার দল থেকে বলতে পারে। আমি বলছি এই কথাটা হলো আমার একান্ত ব্যক্তিগত, দলীয় না। আমি যেটা অনুভব করি সেটাই বললাম। নইলে এই বয়সের ছেলে আমরা, আমার মনে আছে আমরা যখন, এটা আপনাদের অনেক বলবেন যে আপনারা যখন ছোট ছিলেন, যদি আমরা কোনো মুরব্বীতে আসতে দেখতাম ওই রাস্তা দিয়ে আসতেছে, আমরা পালানোর চেষ্টা করতাম যাতে মুরব্বীর সামনাসামনি না হয়। আর এখন আমরা পালানোর চেষ্টা করি যাতে বেয়াদবগুলোর সামনাসামনি পড়তে না হয়। এখন পালানোর চেষ্টা করি, এখন আর ওদিকে যাতে না যেতে হয়। বাপরে বাপ, কখন কি করে ফেলবে। তো আমাদেরও তো আল্লাহ তাআলা রক্ত মাংস দিয়ে মানুষ বানাইছে, তাই না? আমরাও তো জব দিতে পারি, এতে মাঝে মাঝে দিয়ে দিই। আজকে যেটা বললাম এটা হয়তো কালকে আবার পত্রিকায় যাবে, কিংবা মিডিয়ায় যাবে, হয়তো আবার কথা বলবে। তো যাই হোক, আমি আমার কথা বলি। আমাকে ভোট দেবেন কেন, আমি সেটা একটু বলি। অন্য প্রার্থীকে কেন ভোট দেবেন আমি সেটাও বলবো। ওই দিন আমাদের এক প্রার্থী ইয়ে গেছে কোথায়, আমার এলাকা, দ্যাট ইজ শাহজাহানপুরে শান্তিবাগে একটা এলাকায় গেছে। ওখানে গিয়ে অভিভাবক অভিযোগ করলো যে দুপুরের পরে তাদের বাড়ির উঠানে কিংবা ওই যে বেসমেন্ট এবং ফ্লোরে 1 হাঁটু পানি থাকে। আবার এইটা তো আব্বাস সাহেব কিছু করলো না। ওরা অভিযোগটা সরাসরি আমার দিকে ছেড়ে দিল যে আব্বাস সাহেব এটা কিছু করলো না। এখন বলেন 17 বছরে আমরা ক্ষমতায় ছিলাম না, আমি কিভাবে করি? কিন্তু বলে দিল। কার সামনে বললো? এই বেয়াদবটার সামনে বললো। সে বেয়াদব কিছু বলতে পারলো না। কিন্তু আমি বলছি যে যখন আমাকে আমার ভাগিনা বললো যে সমস্যাটা তো এরকম, এটা তো লাখখানিক টাকা খরচা করলে হয়ে যায়, তো এটা করে দিন। আমি বললাম যে না, 1 পয়সা ব্যয় করা যাবে না এখানে। কারণ এই লোকগুলোকে জানতে হবে যে পানিটা কেন জমতেছে এখানে। শান্তিবাগে নতুন পানি জমে না, এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো ঘটনা।
আমি এখন থেকে 20 বছর আগে জানি শান্তিবাগে দুপুরের পরে পানি জমে, এখনো জমে, এবং এই পানি কখনো যাবে না। এবং কোনো সরকার পারবে না যদি বিশাল বড় কোনো প্রকল্প না নেয়। এর বড় কারণ হলো এই পানি যাওয়ার যে রাস্তাগুলো ছিল সমস্ত ব্লক হয়ে গেছে। বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, বাড়ি ভরাট, জায়গা দখল সব করার পর হচ্ছে কি পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে সব বন্ধ হয়ে গেছে। আগে যেখানে বিশাল বড় একটা খাল ছিল সেটা এখন ছোট্ট একটা ড্রেন হয়ে গেছে। সো পানিগুলো সরার আর সুযোগ থাকে না, খুব ধীরে ধীরে সরে। তো 1-1.5 লাখ টাকা খরচাগুলো যদি এটা হয়ে যায় তো অ্যাপার্টমেন্ট লোকেরাই করতে পারে, করে না কেন? কারণ আউটলেট তো নাই। আপনারা হয়তো জানেন না যে আমাদের এই সমস্ত এলাকার সমস্ত পানি কোথায় পড়তো গিয়ে, কেউ জানি না আমরা। আমাদের ঢাকার চারিদিকে 4টা নদী আছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বারো নদী।